আজ মান্না দে সঙ্গীত একাডেমির 20তম বার্ষিক অনুষ্ঠান। একই সঙ্গে সরস্বতীর বরপুত্র মান্না দের জন্মদিন, এবং তার সঙ্গে আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছে শ্রদ্ধেয় সুরকার গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন। এই সবটুকু নিয়েই আজকে আমাদের সন্ধ্যা মান্না দে সঙ্গীত একাডেমির উদযাপন। মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে মাননীয় সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা এবং মাননীয় সম্পাদক ডক্টর গৌতম রায়কে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহোদয় এবং প্রধান অতিথি সম্মাননীয় শ্রী কঙ্কন ভট্টাচার্য মহোদয়কে মঞ্চে সঙ্গে করে নিয়ে আসবেন। মান্না দে সঙ্গীত একাডেমি পায়ে পায়ে 20 বছর। এই 20 বছর ধরে শুধু তার সঙ্গীত, তার ছবি সংগ্রহ নয়, একটি বিশেষভাবে গবেষণা করে একটি আর্কাইভ তৈরি করেছে এবং নিরন্তর তাতে গবেষণামূলক কাজ হয় এবং তার দেখানো পথে নিয়ত পরীক্ষা নিরীক্ষা চলে এবং তাকে আমরা স্মরণ করি, বিনম্র চিত্তে স্মরণ করি। মান্না দে সঙ্গীত একাডেমি শুধু তাই নয়, একই সঙ্গে নবীন প্রতিভা তুলে আনবার জন্য প্রচেষ্টা করে এবং নিয়ত তার কাজ নিয়ে, তার গান নিয়ে গবেষণামূলক কাজ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য নিয়ত সচেষ্ট থাকে। আজকে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সম্মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহোদয়, বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যিক, এবং প্রধান অতিথি সম্মাননীয় শ্রী কঙ্কন ভট্টাচার্য মহোদয়, যিনি সলিল সমারোহের কর্ণধার এবং বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব। আজকে 3টি পর্বে অনুষ্ঠান আছে। প্রথম পর্বে স্বাগত বক্তব্য এবং তার সঙ্গে মাননীয় সম্পাদক ডক্টর গৌতম রায়ের কথা শুনব আমরা, বিশিষ্ট অতিথিবর্গ যারা রয়েছেন তাদের কথা শুনব। দ্বিতীয় পর্বে আছে সলিল সঙ্গীতে অবগাহন, অর্থাৎ মান্না দে এবং সলিল চৌধুরী তাদের মধ্যে যে যোগসূত্র সেই সম্পর্কিত গান এবং হয়তো কিছু কিছু কথা আমরা দ্বিতীয় পর্বে শুনব। এবং তৃতীয় পর্বে একটি নৃত্যনাট্য আছে, রাগিনীর ছন্দ শীর্ষক নৃত্যনাট্য তৃতীয় পর্বে আমরা শুনব। তো আজকের এই অনুষ্ঠানে আপনাদের মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে আবারও স্বাগত জানাই এবং এটাও সবিনয়ে অনুরোধ করব যে অবশ্যই যারা আছেন তাদের মধ্যে অনেকেই তো রয়েছেন যারা মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে যুক্ত। আপনারাও যারা এখনো যুক্ত হননি তাদেরকেও সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। এছাড়া ফেসবুক লাইভ করা হয় মাসে 2টি এবং ইউটিউবে মান্না দে সঙ্গীত একাডেমি টাইপ করলেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অনুষ্ঠানের ক্লিপিংস এবং তার সঙ্গে বিভিন্ন তথ্য। মান্না দে সঙ্গীত একাডেমি যখন প্রতিষ্ঠিত হয় তখন তিনি বর্তমান ছিলেন। মান্না দে সঙ্গীত একাডেমিকে তিনি সাহস দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং সেই সময় 2008 সালে জীবনের জলসা করে ডক্টর গৌতম রায়ের লেখা, এবং সেই লেখার ওপর একটি তথ্যচিত্র তৈরি হয়। ডক্টর শতরূপা সান্যাল যার পরিচালনা করেন, সেটি নন্দনে প্রকাশিত হয় এই তথ্যচিত্র, আপনারা অনেকেই জানেন। তো আজকে আমরা এবার প্রথম পর্বের অনুষ্ঠানে যাব, কিন্তু অনুষ্ঠানে যাবার আগে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা হারিয়েছি মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে যারা অঙ্গাঙ্গী ওতপ্রোত ছিলেন এমন 4জন ব্যক্তিত্বকে।
এই চারজন ব্যক্তিত্ব হলেন বিশিষ্ট যন্ত্রশিল্পী শ্রী প্রতাপ রায়, যার বেশিরভাগই আপনারা পরিচিত বেবিদা নামে। তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, মান্না দে সঙ্গীত একাডেমির সঙ্গে জড়িত ছিলেন বিশিষ্ট শিল্পী অধীর বাগচি, জড়িত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্যামল ঘোষ, আমাদের প্রাক্তন সভাপতিও ছিলেন তিনি, এবং শিল্পী অমিতাভ ঘোষ। এই চারজন আমাদের মধ্যে আর নেই। বিনম্র চিত্তে তাদেরকে স্মরণ করবার জন্য সবাইকে বিনীত অনুরোধ করব, আমরা কিয়ৎ সময় তাদের স্মৃতির প্রতি সম্মাননা জ্ঞাপন করার জন্য উঠে দাঁড়াবো। এটাই বিনীত অনুরোধ। আসুন আমরা তাদের সম্মান জানাই। সবাইকে ধন্যবাদ। আসন গ্রহণ করুন, তারা যেখানেই থাকুন ভালো থাকুন। এবার মাননীয় ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা, মাননীয় ডক্টর গৌতম রায়, মাননীয়া শ্রীমতী রূপা সরকার এবং মাননীয়া শ্রীমতী শম্পা রায়, তাদেরকে অনুরোধ করব তারা আসবেন মঞ্চে। মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বরণ করে নেওয়া হবে মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে। প্রথমে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বরণ করে নেওয়া হবে সম্মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহোদয়কে, বিশিষ্ট সাংবাদিক এবং সাহিত্যিক। সম্পাদক ডক্টর গৌতম রায় উত্তরীয় প্রদান করছেন তাকে। মাননীয় সভাপতি ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা পুষ্পস্তবক প্রদান করবেন। এরপর স্মারক প্রদান করবেন সম্মাননীয়া শ্রীমতী শম্পা রায়। স্মারক প্রদান করবেন শ্রীমতী শম্পা রায়, তাকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। শ্রীমতী রূপা সরকার, তাকে সবিনয়ে অনুরোধ করছি মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে দুখানি পুস্তক দুই বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের হাতে তুলে দেবেন। এবার মাননীয় সম্পাদক মান্না দে সঙ্গীত একাডেমির কর্ণধার সম্মাননীয় সম্পাদক মহোদয় ডক্টর গৌতম রায়, তাকে সবিনয়ে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে অনুরোধ করব তিনি সকলকে স্বাগত জানাবেন এবং মান্না দে সঙ্গীত একাডেমি সম্বন্ধে দু চার কথা বলবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে আমি সাদর আহ্বান করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্যে। তো মান্না দে সঙ্গীত একাডেমি আজকে 20 বছর পূর্ণ করলো। 20 বছর চলার পথে কম কথা নয়। আমরা প্রথমে ছোট ছিলাম, এখন মোটামুটি তরুণ অবস্থায় এসে গেছি।
এখন আকাশ ছুঁয়ে দেখার ইচ্ছে আছে, সেই ধরনের কিছু পরিকল্পনাও করা হয়েছে। কিন্তু এর মধ্যে আমাদের চারজন যে চলে গেছেন সেইটা আমাদের খুব ক্ষতির কারণ হয়েছে। একটা তো আমাদের প্রাণপুরুষ পাস্ট প্রেসিডেন্ট শ্যামল ঘোষ, ওর অভাব তো পূরণ করার নয়, এই গান বাজনা নাচ ইত্যাদি সব ওই দেখতো। তো এছাড়া আমাদের বেবিদা সব ব্যাপারে আমাদের সাহায্য করেছেন। অধীর বাগচি ছিলেন, উনি আমাদের একজন অন্যতম উপদেষ্টা, প্রচুর নানা ব্যাপারে আমাদের একদম প্রথম দিন থেকে উনিও ছিলেন আমাদের সঙ্গে। আর আছেন আমাদের এক সদস্য অমিতাভ ঘোষ, বয়স্ক মানুষ ছিলেন কিন্তু হারমোনিয়ামে তুফান তুলতেন, অনেক প্রোগ্রামে উনি হারমোনিয়াম বাজিয়েছেন। তেনার বয়স হয়েছিল কিন্তু চলে গেছেন। এই হচ্ছে যারা চলে গেছেন। এবার গত বছর থেকে আমরা যা করেছি, গত 24শে অক্টোবর আমাদের শ্রী মান্নাদের মৃত্যুদিন বলি, কিন্তু আসলে উনি আছেন সবসময়, শারীরিক দিক থেকে উনি সরে গেছেন। তো সেই অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরই করার চেষ্টা করি 24শে অক্টোবরেই, সেই দিনেই। পুজো বা অন্য কোনো সময় পড়লে হয়তো একদিন দুদিন এদিক ওদিক হয়। তো এবারে 24শে অক্টোবরে আমরা অন্যান্য বারের মতো একটা স্মারক বক্তৃতার আয়োজন করেছিলাম। এটা তৃতীয় স্মারক বক্তৃতা ছিল। এখানে অধ্যাপক অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং মান্নাদের গানের যে বিকাশ এবং তার যে গানের কারিকুরি, সোজা কথা, তো সেইগুলো উনি আলোচনা করেছিলেন এবং গেয়ে গেয়ে শুনিয়েছিলেন। এটা খুবই একটা মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছিল। এবং তারপরে আমাদের সভ্যরা গান আবৃত্তি ইত্যাদি করেছিলেন। এছাড়া আমরা যেটা করি, এই পয়লা মের অনুষ্ঠানটা তো করি, এটা আমাদের বার্ষিক অনুষ্ঠান, প্রতিষ্ঠা দিন। কিন্তু এছাড়া আমরা যেটা করছি লাস্ট বছর 3 ধরে, সেটা হচ্ছে কি ফেসবুক লাইভ প্রোগ্রাম করি। ফেসবুক লাইভে এক মাসে থাকে শ্রী মান্নাদের সঙ্গে কাজ করেছেন এরম কেউ, গীতিকার সুরকার বা ওনার সঙ্গে খুব ক্লোজলি অ্যাসোসিয়েট ছিলেন সেরকম। আর তারপরের মাসে করা হয় আমাদেরই কোনো সদস্য গান করেন, গান আবৃত্তি এসব করেন। তো আমাদের এর মধ্যে যারা চলে গেছেন তাদের অনেকের রেকর্ড আমার করা ছিল আমাদের। যেমন বেবিদার, প্রতাপ রায়, বেবিদার প্রোগ্রাম আমরা রেকর্ড করেছিলাম আজ থেকে 8-10 বছর আগে, সেইটা দেখানো হয়েছে। আমাদের মধ্যে আছেন বিখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী পণ্ডিত স্বপন সেন, আমরা গর্বিত যে উনিও প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ স্বপনদা নমস্কার। তো স্বপনদারও ফেসবুক লাইভ হয়েছে। এছাড়া আমাদের অধ্যাপক দীপঙ্কর চট্টোপাধ্যায়, যাকে ছাড়া আমাদের চলবে না, উনি আজকে আসতে পারেননি একটা কাজে, তো ওনার করেছি। মুক্তিদির বাড়ি গেছিলাম, মুক্তি রায়চৌধুরী, আসানসোল বার্নপুরে, ওখান থেকে করেছি। এবং আরও অনেকের করেছি, যেমন সতীনাথ মুখোপাধ্যায় করেছি, উনিও আমাদের সঙ্গে আছেন প্রথম থেকে। আরও কত করেছি আমার ঠিক এক্ষুনি সবার নাম মনে নেই, কিন্তু করেছি। আর প্রত্যেক অল্টারনেটিভ মাসে আমাদের থাকে, মানে আমাদেরই সভ্যরা গান করে বা কিছু করে। এইভাবে আমাদের এই প্রোগ্রামটা 3 বছরের উপর হচ্ছে, ভালোই হচ্ছে। আচ্ছা, এছাড়া আপনারা হয়তো কেউ কেউ জানেন, আমাদের এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অনুরোধে আমরা এখানেই এই পাশেই সঙ্গীত ভবনের দোতলায় একটা মান্নাদের আর্কাইভ করেছিলাম, পূর্ণাঙ্গ আর্কাইভ। সেটার নাম ছিল মান্নাদের মিউজিক আর্কাইভ। সেই আর্কাইভটা আমরা ভীষণ সুন্দর করে সাজিয়েছিলাম মান্নাদের সঙ্গীত একাডেমির তরফ থেকে, এবং এটি উদ্বোধন করেছিলেন স্বয়ং মান্নাদে এবং ওনার স্ত্রী সুলোচনা দে। সেটা ছিল 2009 সালের 29শে জুন। তো সেই তারিখে উদ্বোধন হয়েছিল এবং এটা উদ্বোধনের পর আন্টি বলেছিলেন ইটস এ ড্রিম কাম ট্রু টু মি, মানে এত খুশি হয়েছিলেন দেখে। কাকু মানে মান্নাদে, উনিও এত খুশি হয়েছিলেন আমরা যখন ওনাকে কিছু বলতে বলেছিলাম কথা। উনি বললেন আমি কথা কি বলবো, একটা হারমোনিয়াম দাও আমি গান শোনাই, বলে সেই খালি গলাতেই কত গান শুনিয়েছিলেন। এছাড়া অনেক ইউনিভার্সিটিরও অনেক মানুষজন ছিলেন। আমরা এখানে অনেক সেমিনার ওয়ার্কশপ করেছি বড় বড় মিউজিক পার্সোনালিটিদের নিয়ে, যেমন তার মধ্যে আছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণকান্তি ঘোষ, মৃণাল বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু জানি না কোনো অজানা কারণে এই আর্কাইভটা এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।
এর কারণ কিছু জানা নেই, কিন্তু বন্ধ হয়ে গেছে। দেশ বিদেশ থেকে প্রচুর লোক এসছেন, দেখেছেন, প্রশংসা করেছেন, এবং সেই সব আমাদের আরও উৎসাহিত করেছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে কি করা যায়, কেন এই মহান মানুষের একটা সৃষ্টিও হারিয়ে যেতে দেওয়া যায় না, সেই জন্যেই করা। তো সেই জন্য আমরা এসব যোগাযোগ করে যেটা এখন হয়েছে, খুব আনন্দের সঙ্গে জানাই, আমেরিকায় শিকাগো ইউনিভার্সিটি থেকে ওনার কমপ্লিট আর্কাইভ করা হচ্ছে, অনলাইনে হবে সেটা, সারা পৃথিবীর লোক দেখতে পাবে, আমাদের সহযোগিতায় হচ্ছে। সেটা প্রায় কমপ্লিট হয়েছে। এবারেই আশা ছিল যে এই 1 মেতেই আমরা উদ্বোধন করতে পারবো, সেটা হয়নি, এখনও কমপ্লিট হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইটা একটা ডেফিনেটলি অ্যাচিভমেন্ট, কিন্তু এটা তো অনলাইন হবে। ওরম একটা মানুষের আর্কাইভ যে আগে যেমন এখানে করেছিলাম, যে লোকে যেন ছুঁয়ে দেখতে পারে, যে কোনো বছরের একটা প্রোগ্রাম দেখতে চাইলে যেন ভিডিও দেখতে পায়, কোনো ছবি দেখতে চাইলে যেন দেখতে পারে, সেটা অনলাইনে সেইভাবে তো মানে অনলাইন ফিলিংসটা তো সেরকম হয় না। তো সেই জন্য আমরা চেষ্টা করছি আবার একটা মোবাইলগুলো বন্ধ রাখলে ভালো হয়। তো আমরা চেষ্টা করছি আর একটা এরকম সুন্দর করে আর্কাইভ করতে, যাতে সমস্ত হার্ড কপি থাকবে, যেগুলো সবাই দেখতে পাবেন, শুনতে পাবেন, বা শুনে আর কি বুঝবেন যে কী মাপের শিল্পী ছিলেন তিনি। তো আমরা তো দেখেছি ওনাকে, কাছে পেয়েছি অনেক, কিন্তু এর পরবর্তী প্রজন্ম তো ওনাকে দেখতেও পাবে না। সেই সব সৃষ্টিগুলো থাকলে তবু ওনাকে অনেকটা ফিল করতে পারবে। তো যাই হোক, এটা এরকমভাবে একটা আর্কাইভ করারও চেষ্টা করছি। আজকে আমাদের প্রধান অতিথি হওয়ার কথা ছিল যিনি, শ্রী সঞ্জীব আচার্য, শ্রীরাম থ্যালাসেমিয়া সোসাইটির কর্ণধার। উনি হঠাৎ কাজে গতকাল লন্ডন চলে গেছেন রাত্রিরে, উনি আসতে পারেননি। তো ওনার সহযোগিতায় আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এরকম একটা আর্কাইভ করতে পারবো। একটা প্রিলিমিনারি কথাবার্তা হয়েছে, আশা করা যায় হবে। এই ছাড়া আমরা যেটা করতে পেরেছি, আমাদের অনেক দুস্থ কলাকুশলী আমাদের দেশে আছেন, শিল্পী আছেন, কলাকুশলী যন্ত্রসঙ্গীত শিল্পী আছেন। তো আমরা একটা ব্যবস্থা করেছিলাম এই শ্রীরাম থ্যালাসেমিয়া সোসাইটির সঙ্গে, একসঙ্গে আমরা কাজ করি। একটা মান্নাদে হেল্প সেন্টার, মেডিকেল হেল্প সেন্টার আমরা তৈরি করেছি, যাতে এই ধরনের সমস্ত শিল্পী কলাকুশলী যারা আমাদের কাছে যোগাযোগ করেছিলেন, অনুরোধ করেছিলেন, তাদের আমরা একটা মেডিকেল কার্ড করিয়ে দিয়েছি। এই মেডিকেল কার্ড দেখিয়ে এই কলকাতা শহরে শুধু না, সারা পশ্চিমবঙ্গে ওই থ্যালাসেমিয়া প্রিভেনশন সেন্টারের যতগুলো সেন্টার আছে, সেখানে তারা খুব কম পয়সায় সব রকমের প্যাথোলজিক্যাল টেস্ট করাতে পারেন। এটা এখনও অবধি আমরা 80টা ফ্যামিলির হাতে আমরা দিতে পেরেছি। আরও যদি কেউ অ্যাপ্লাই করে আমরা আরও চেষ্টা করব এটা করতে। এটা করেছি। আর এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। ছোট ছোট প্রোগ্রাম আমরা করি আমাদের সদস্যদের উৎসাহ দেওয়ার জন্যে। আর আমরা এখনও এই ধরনের মান্নাদের গান, ছবি, রেয়ার ভিডিও কালেকশন করার চেষ্টা করি। উনি যতদিন ছিলেন আমি পার্সোনালি ওনার সঙ্গে লেগেছিলাম প্রায় 20-25 বছর। তো ওনার সঙ্গে সব প্রোগ্রামে যেতাম, ওই সব প্রোগ্রাম রেকর্ড করে ফেলতাম। এইগুলো সব আছে। আরও দেশ বিদেশের অনেক প্রোগ্রাম জোগাড় করেছি। তো যদি সবার কাছেই অনুরোধ, যদি এরম কোনো ছবি, গান বা এরকম ভিডিও পান আমাদের দেবেন আর্কাইভে। আমরা অ্যাকনলেজমেন্ট, উইথ ডিউ অ্যাকনলেজমেন্ট সেগুলো রাখবো। অনেক ধন্যবাদ। আজকের অনেক সুন্দর করে একটা প্ল্যানিং করা হয়েছে অনুষ্ঠানের। সলিল চৌধুরী, তো সলিল চৌধুরীর 15টা গান আমরা বেছে নিয়েছি। সেই গানের সঙ্গে এখানে মান্নাদি যেগুলো গেয়েছেন, এরম 15টা গান নিয়ে আমরা একটা কয়ার টাইপের প্রোগ্রাম করব। আর তারপরের হাতে একটা নৃত্যনাট্য তৈরি করা হয়েছে রাগিনীর ছন্দে। এখানে মান্নাদের গাওয়া 8টা অসামান্য ক্লাসিক্যাল অঙ্গের গান, সেগুলো দিয়ে আমরা নৃত্যনাট্যটা করব। ধৈর্য ধরে দেখুন, ভালো লাগলে অন্যদের বলুন। কোনো ব্যাপারে যদি সাজেশান থাকে, খারাপ লাগে আমাদের বলবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সাউন্ড ভাই একটুখানি কন্ট্রোল করবেন। ডক্টর গৌতম রায়কে, তাকে কৃতজ্ঞতা জানাই। মাননীয় সম্পাদক ডক্টর গৌতম রায় এবং মাননীয় সভাপতি
ডক্টর অর্ধেন্দু বিকাশ শর্মা, তাদের অনুরোধ করছি এবার স্মরণিকা প্রকাশ। এটাও আমাদের পরম্পরা, মান্না দে সঙ্গীত একাডেমির পরম্পরা, অর্থাৎ আজকের এই দিনে আমাদের স্মরণিকা প্রকাশ হয়। বিভিন্ন ব্যক্তিত্ব তারা লেখেন, এই বইয়ের মধ্যে অনেক তথ্য থাকে যেগুলো পরবর্তীকালে আমরা ব্যবহার করতে পারি। তো আমি অনুরোধ করছি মাননীয় সম্পাদক এবং মাননীয় সভাপতি মহোদয় তারা সঙ্গে আসবেন এবং মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য এবং সম্মাননীয় শ্রী কঙ্কন ভট্টাচার্য মহোদয় তারা আনুষ্ঠানিকভাবে এই স্মরণিকা প্রকাশ করবেন আপনাদের সামনে। এই স্মরণিকাতে সংগ্রহ করতে পারেন আমাদের মান্না দে সঙ্গীত একাডেমি থেকে, অবশ্যই সংগ্রহ করতে পারেন। এতে এমন কিছু তথ্য থাকে যেগুলো হয়তো আমাদের জানা থাকে না, সেই বিষয়গুলো আমরা পেয়ে যাই এই স্মরণিকা প্রকাশ হচ্ছে এই শুভ মুহূর্তে। সবাইকে ধন্যবাদ। এবার সম্মাননীয় শ্রী কঙ্কন ভট্টাচার্য মহোদয়, সলিল সমারোহের কর্ণধার এবং বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব, আর তার কাছ থেকে শুনে নেব দু চার কথা। তাকে সবিনয়ে অনুরোধ করছি কিছু বলবার জন্য। আসুন স্যার। সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। এরকম একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটায় আমাকে যে চেয়ারটি দেওয়া হয়েছে এটা পাওয়ার যোগ্যতা আমার ছিল না। আমি কৃতজ্ঞ মান্না দে সঙ্গীত একাডেমির কাছে যে তারা আমাকেও এই স্থানটি দিয়েছেন। আমি এই মুহূর্তে যে পরিচয়টা দেয়া হলো সেটা হচ্ছে, এটা সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ চলছে। সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা একটা কমিটি গঠন করি, একটা উদ্যোগ নেই, সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি। এবং আমরা ঠিক করি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সলিল চৌধুরীর গান নিয়ে কিছু কাজকর্ম করা হবে, কিন্তু সেটা গানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এবং এটা করবার জন্য প্রথম 2023 সালে আমরা শ্যামবাজারের দেশবন্ধু পার্কে যারা সলিল চৌধুরীর গান চর্চা করেন এরকম যতগুলি দল পারি তাদেরকে ডেকে নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করি, একটা কমিটি তৈরি করি। এবং আশ্চর্য হয়ে দেখি যে ওই অনুষ্ঠানে 23টি দল তারা সঙ্গীত পরিবেশন করেন। আমরা খানিকটা আশ্চর্য হয়ে যাই, ধারণা ছিল না যে সলিল চৌধুরীর গানও হয় না, মাটির তলে গাছের শিকড় কতদূর গাছে ওপর থেকে দেখা যায় না, আমরা প্রত্যক্ষ করলাম। তারপর থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিযোগিতা শুরু হয় এবং এই 22টি জেলায় প্রতিযোগিতা শেষের মুখে এই মাসেরই 24 এবং 25 কলকাতা বিশ্ববিদ্যালয় সলিল চৌধুরীর গানের রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা হবে। সেখানে 22টি জেলার প্রথম এবং দ্বিতীয়রা এসে অংশগ্রহণ করবেন, সমবেত একক সব কিছু। এবং এখানে সলিল চৌধুরী ছোটদের গান, হিন্দি, উর্দু গান, বাংলা গান বলে যাকে বলা হয়, আমি বাংলা গান বলি, যেটা আধুনিক না বলে বাংলা গান, এছাড়া ওর বিশেষ করে গণজীবনের যে গান, গণসঙ্গীত ইত্যাদি। এরপরে গান, নাচ এবং ওনার কবিতা তো খানিকটা আড়ালেই ছিল, সে কবিতারও একটা প্রতিযোগিতা ইত্যাদি। গত নভেম্বরের 24 তারিখে আমরা যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের যে ওপেন এয়ার থিয়েটার, সেখানে একটা অনুষ্ঠান করি। 4000 মানুষ প্রায় 4 ঘন্টা ধরে সে অনুষ্ঠান শোনেন এবং সেখানেই আমরা সলিল চৌধুরীর এরাবৎকালের মধ্যে সবচেয়ে বড় কোয়ার সেটি আমরা করি। ও 10টি গানের কল্যাণ সেন বরাটের পরিচালনায় সঙ্গে আমি ছিলাম, সেটা হয় এবং ভীষণভাবেই সফল হয় সেটা। এবছরও আমাদের তার সমাপ্তি অনুষ্ঠান আমরা করব। এই সুযোগে সলিল চৌধুরী সম্পর্কে বললাম। আজকের যে আয়োজন, সে আয়োজনটা
মান্না দে সঙ্গীত একাডেমির পক্ষ থেকে করা হয়েছে। এইটা একটা অসাধারণ উদ্যোগ। সাধারণত কি হয়, গায়কেরা চলে যান, তাদের কিছু রেকর্ড পড়ে থাকে এবং তারা খুব ভালো ছিলেন, তারা মহান ছিলেন, এইসব বলে আমাদের দায়িত্ব আমরা শেষ করি। এটা ঘটনা যে শিল্পীদের থেকে যদি বলা হয় যে মান্নাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে কিছু আয়ত্ত করে নাও, এটা তো প্রায় অসম্ভব ব্যাপার। কারণ মান্নাদে ওই জন্যই মান্নাদে ছিলেন, এমন একটা উচ্চতায় ছিলেন, যে উচ্চতায় ছিলেন বলেই উনি মান্নাদে। ফলে আমাদের কাছে এদের গান শুনে অনুপ্রাণিত হওয়া, এদের জীবনকে বোঝা, এদের চর্চাকে বোঝা, এই দুটোই সবচেয়ে বড় কাজ। এবং এই বিরাট বড় কাজটা মান্না দে সঙ্গীত একাডেমি কিন্তু করছেন। আর এই বছর যেটা হলো সেটা তো খুবই অভিনব। সেটা হচ্ছে সলিল চৌধুরী এবং মান্নাদের যুগ্মভাবে যে সৃষ্টি, সেগুলো নিয়ে ওরা কতগুলো গান এবং নৃত্য এখানে হবে। এবং এটা একটা অদ্ভুত আমার কাছে লেগেছে যে ধরুন মান্না দে একজন উচ্চ শিক্ষিত শিল্পী ছিলেন। একেবারে ছোটবেলা থেকে উনি নানা ঘরানার গান শিখেছেন, অনেক গুরুর কাছে শিখেছেন এবং একজন পরিপূর্ণ শিল্পী, শিক্ষিত। আবার সলিল চৌধুরী তিনি একজন পুরোটাই স্বশিক্ষিত শিল্পী, পুরোটাই তিনি নিজে নিজে শিখেছেন। এরকম পৃথিবীর ইতিহাসে কজন আছেন, শঙ্করলাল বাবু হয়তো বলতে পারবেন, আমার অন্তত তেমন জানা নেই, যে একজন মানুষ ইচ্ছে করলে পরে নিজে নিজেও যে অনেক কিছু শিখতে পারেন এবং শুধু শেখেন না, সেটা যে একটা মাস্টার হয়ে যেতে পারেন, সেইটা সলিল চৌধুরীর একটা অসাধারণ উদাহরণ। এটা প্রায় ভাবতেই পারা যায় না, প্রায় অসম্ভব একটা জিনিস উনি সম্ভব করেছিলেন। এবং সলিল চৌধুরীকে আমি আমার যৌবনে পেয়েছি কয়েক বছর, ওর সঙ্গে কাজ করার কিছু সুযোগ হয়েছে। তখন যা দেখেছি, তখন আমার বয়স কম ছিল। আমার যখন 35 বছর বয়স, তখন থেকে 43 বছর বয়স অবধি আমি ওর খানিকটা কাছাকাছি ছিলাম। তারপরে উনি চলে যান। এখন সলিলদা যেভাবে কথাবার্তা বলতেন, যেভাবে উনি কাজ করতেন, এটার মধ্যে কোনো রকম একদম ডেফিনিট কাজ করতেন। উনি সবটা জেনে বুঝেই করতেন, কোনোটা এমন নয় যে না জেনে একটা করে দেখি তো এটা কী হয়, এটা ছিল না কিন্তু সলিলদা। সলিলদা একদম পুরো ক্যালকুলেটেড। বালসারাদা একটা কথা বলতেন সলিল চৌধুরী সম্পর্কে, যে সলিল চৌধুরী হচ্ছে জ্যান্ত কম্পিউটার। এটা একটা তো বলা যেতেই পারে। এবং এইরকম অঙ্ক এবং সঙ্গীতকে মিলিয়ে দেওয়া, সবাই মানুষেরা বলেন সলিলদা হারমোনিক কর্ড ইত্যাদিতে খুব ওস্তাদ ছিলেন, সেটা তো কথা নয়। হারমোনিক কর্ড অনেকেই জানেন, কিন্তু সলিল চৌধুরী সকলে তো হন না। তার সলিল চৌধুরী যখন এইগুলো অ্যাপ্লাই করতেন, যখন বলতেন, তখন প্রায় অঙ্কের মতন বলে যেতেন, কিন্তু সেইটাই যখন গানে আসতো তখন সেটা শিল্প হয়ে যেত। তখন আর সেটা নিছক কতগুলো কর্ডের হিসেব এসব থাকতো না। এই দুজন মানুষের যে মিলন, এইটা কিন্তু একটা অসাধারণ ছিল। এই চর্চাটা এবারও হচ্ছে, এই পত্রিকাতে লেখা বেরিয়েছে কয়েকটি, যে কি করে একজন এত উচ্চশিক্ষিত শিল্পী আর আরেকজন স্বশিক্ষিত শিল্পী, দুজনই অসাধারণ, দুজনে মিললে কি হতে পারে। এবং সেটা ঘটেছিল। সেটা আমি সঠিক সংখ্যা বলতে পারবো না, তবে প্রায় 18-20টি চলচ্চিত্রে ওরা একসঙ্গে তো কাজ করেইছেন। এবং যে সমস্ত গান বেরিয়েছে সেখান থেকে, সেগুলো একটিকেও কিন্তু বাদ দেওয়া যাবে না, সবগুলো হিরে মণি মুক্ত হয়ে টিকে থাকবে আমাদের মধ্যে। এবং এই চর্চাটা হওয়াটা সত্যিই খুব জরুরি, যে এরকমও সম্ভব। যেমন এক জায়গাতে মান্না দে একটা ইন্টারভিউর মধ্যে বলছেন যে ওই 80-র দশকে সম্ভবত কখনো একটা সময়, যে সলিল চৌধুরীর তো গান এমন কম্পোজিশন থাকতো যে উনি যখন রেকর্ডিং করাতেন বা কিছু করাতেন, প্রতিটি কর্ড ওনার মেপে লেখা থাকতো। অনেক সময় মিউজিশিয়ানরা হয়তো বলতেন যে এটা কি সম্ভব, উনি বলতেন বাজাও, বাজারে দেখা গেল অসাধারণ। অথচ মান্নাদের সঙ্গে যখন কাজ করেছেন, যে স্বাধীনতা দেওয়া সেটা দিয়েইছেন। ওই কারণ অকারণের বেড়া সম্পর্কে মান্নাদে বলেছেন যে আমাকে এসে বললেন যে মান্নাদা একটা এরকম গাইতে হবে, তো আপনি একটু টপ্পার মতন করে নেবেন এটা। এই দুজন বিরাট বিরাট মহান মানুষ হলে তবেই সম্ভব। আমি আর কথা বাড়াবো না,
আমি যারা এসছেন, হলটা আরেকটু ভর্তি হলে আরও ভালো লাগতো, কারণ এরকম অনুষ্ঠান তো খুব পাওয়া যায় না। তো উদ্যোক্তাদের বিশেষত আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। সকলে থাকবেন মান্না দে এবং সলিল চৌধুরীকে নিয়ে। তথ্য শুধু তথ্য থাকে না, যখন আমরা সেগুলো কাছে পাই আমাদের কাজে লাগে, এবং সেই তথ্য শোনবার জন্যেই তো মঞ্চে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন এবং স্মরণিকাতে অনেকের লেখা রয়েছে। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় শ্রী কঙ্কন ভট্টাচার্য মহোদয়কে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই। সামান্য বক্তব্যের মধ্যেও অনেক তথ্য কিন্তু আমরা খুঁজে পেয়েছি। তাকে ধন্যবাদ এবং নমস্কার। এবার শুনে নেব সম্মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহোদয়ের কাছে। তিনিও স্মারক বক্তৃতায় মান্না দে সঙ্গীত একাডেমিতে একবার এসেছিলেন এবং অপূর্ব একখানি স্মারক বক্তৃতা তিনি দান করেছিলেন। তবে আজকে তার কাছে হয়তো অন্য কিছু তথ্য পাব। সম্মাননীয় শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহোদয়। আপনাদের সবাইকে নমস্কার। একটা অদ্ভুত ভালো দিন, 1 মে, আর মান্নাদার জন্মদিন। আর আরো ভালো হলো মান্নাদার সঙ্গে জুড়ে দেওয়া হলো সলিলদাকে, আর এক অসাধারণ মানুষ আমাদের গানের এবং সংস্কৃতির জগতের। আজকে যখন বেরোচ্ছিলাম, তৈরি হচ্ছিলাম, যেহেতু একটা বিশিষ্ট জায়গা, অনেক বিশিষ্ট মানুষ আপনারা থাকবেন, আমি ধুতি পাঞ্জাবি পরছিলাম। তখন আমার গিন্নি বললেন, না না, মান্নাবাবুর ব্যাপার তো, মান্নাদের ব্যাপার, তুমি শার্ট প্যান্টই পরো। তার কারণ মান্নাদাকে আমরা খুব বেশি শার্ট প্যান্ট ছাড়া কখনো স্টেজে দেখিনি। এটা অদ্ভুত ব্যাপার। ধুতি পাঞ্জাবি পরে, যেমন শার্ট আর ধুতিতে থাকতেন হেমন্তবাবু, হাতা গোটানো শার্ট, ফুল শার্ট আর ধুতি আর চপ্পল। মান্নাবাবুকে সবসময় দেখতাম শার্ট প্যান্ট। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে শুধু নিজেকে সময়ের সঙ্গে চালু রাখার জন্য নয়, উনি খুব কমফোর্টেবল ছিলেন। একটা হারমোনিয়াম সামনে থাকলে যেমন উনি খুব আশ্বস্ত বোধ করতেন, ঠিক সেরকম শার্ট প্যান্টে উনি খুব নিজেকে, কি বলবো, স্টেজ ওয়ার্দি মনে করতেন। আপনারা জানেন, আপনারা ছবি দেখেছেন, উনি শার্ট প্যান্টই বেশি পরতেন ইত্যাদি। যাই হোক, এটা তো একটা হলো, আমার গিন্নি বললো যে তুমি, যাই হোক, সেটা একটা ঘটনা গেল। মান্নাবাবুর গল্প কোনো শেষ নেই, এমনকি সলিলদারও। আমি আজকে মান্নাবাবুর জন্মদিন বলে মান্নাবাবুর সম্পর্কে একটু বলতে চাই। সলিলদার কথা দু একটা কথা এসে যাবে নিশ্চয়ই, উনিও আমার খুব প্রিয় মানুষ ছিলেন। আমি এদের নিয়ে লিখেছি অনেক, এবং যখনই লিখি অনেক কিছু যেগুলো স্মৃতিতে আছে, একটা লেখাতে তো সব কিছু ধরে দেওয়া যায় না, সব এসে যায় এদিকে ওদিকে করে, বিভিন্নভাবে এসে যায়। তো যাই হোক, মান্নাবাবুর যেটা প্রথম স্মৃতি আমার, সেটা খুব অপূর্ব। সেটা হলো, আমি তখন 7-8 বছর বয়স। বাবা কৃষ্ণচন্দ্রদের ক্লাসমেট ছিলেন হিন্দু স্কুলে। উনি কেষ্টদা বলতেন, কারণ কৃষ্ণচন্দ্রবাবু বাবার থেকে 2-3 বছরের বড় ছিলেন। অন্ধ ছিলেন, তো সেই জন্য ওনার কয়েকটা বছর নষ্ট হয়েছিল। তা একসঙ্গে ওরা হিন্দু স্কুলে পড়তেন। বাবা খুব গর্ব করে 3 জনের কথা বলতেন ওনার সময়কার। এক হচ্ছে কৃষ্ণচন্দ্র দে, 2 হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু, বাবার থেকে 2 ক্লাস ওপরে পড়তেন, খুব বন্ধু ছিলেন। এরা আমাদের বাড়িতে আসতেন, বাবার খুব বন্ধু ছিলেন। আর তৃতীয় একজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যার সঙ্গে উনি হিন্দু মহাসভা করেছিলেন। তারপরে যখন দেশ বিভাগ রোধ করা গেল না, তখন উনি ছেড়ে দিলেন। আমার ছেলেবেলার স্মৃতি হলো,
শ্যামাবাবু এসছেন বাড়িতে, বাবাকে অনেক কিছু বলছেন। আমি তো বাচ্চা তখন, আমার 48 সালে বা 47 সালে আমার জন্মদিন, কিন্তু আমার জন্ম কিন্তু স্বাধীনতার দিনে 15th অগস্ট। আমি যখন জন্মাচ্ছি ভারত ভারত তখন স্বাধীন হচ্ছে এবং বাংলা আলাদা হয়ে যাচ্ছে। বাবার এটা খুব দুঃখের ছিল। উনি হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনার সহযোগী যিনি ছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা। তো উনি ইয়ে করলেন, ওই শেষ বক্তৃতা করলেন আর তারপরে ছেড়ে দিলেন। তা আমাদের বাড়িতে শ্যামাবাবু এসেছিলেন। আমি ছেলেবেলায় দেখতাম বাড়ির সব মানুষ, আশপাশের লোকরা সব জড়ো হয়ে তাকে দেখতেন তখন। তো কাকার কাছে পরে শুনেছি, তখন তো আমার বোঝার বয়স নয়, 52 সালেই উনি চলে গেছেন। শুনেছিলাম যে উনি বারবার বলেছিলেন বঙ্কিমবাবু আপনি চলে আসেন। উনি বলেছেন না, আমি তো দেশভাগ আটকানোর জন্যই আমি ছিলাম, আমি ওই হিন্দুবাদী রাজনীতি করব না, করে ছেড়ে দিলেন। যাই হোক, সেটা অন্য গল্প, আমি অন্য গল্পে চলে যাচ্ছি। কিন্তু তারপরে আরেকজন যাকে দেখতাম, বাবা উনি এসছেন শুনলে একদম রাস্তায় গিয়ে ওই গাড়ি থেকে উনি নামতেন, ওনাকে জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে তুলে নিয়ে আসতেন ওনার ঘরে। সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র দে। তো সেই কৃষ্ণচন্দ্রদের বাড়িতে 1954 সালে আমার মনে আছে, উনি কয়েকজন বন্ধু বান্ধব এবং তার মধ্যে বাবাকে, আমাদের মানে বাবা মা কাকা আমরা ভাই বোন সবাই গিয়েছিলাম শুনতে। ওনার সেই সিমলা স্ট্রিটের বাড়ি, সেই ফরাস পাতা সাদা ফরাস, উনি এক কোণে বসে আছেন, উনি গাইছেন, আর পাশে একটি তরুণ মানুষ সমানে তার ছাড়ছেন তানপুরার। আর উনি মাঝে মাঝে বলছেন এ হচ্ছে মানা, এ হচ্ছে মানা, এ আমার ভাইপো মানা, ও বম্বেতে খুব নাম করছে, বম্বেতে এখন গান করছে, খুব নাম করছে। 54 সালের কথা। কিন্তু এই দুটো কারণে আমার খুব মনে আছে। একটা কারণ হলো ওই, আর বাবার খুব প্রিয় গান ছিল ওনার গলায়, কেষ্টবাবুর গলায়, ওই মহাসিন্ধুর পা থেকে কি সঙ্গীত ভেসে আসে। হঠাৎ উনি বললেন, আমার বাবার ডাক নাম চুনিলাল, চুনি তোমার জন্য এবার তোমার গানটা গাইছি। তো তখন বাবা বলেছেন, আমার এখনো মনে আছে, ওটা আমার গান নয়, ওটা আপনার গান, ওটা আপনার গান। যাই হোক, তো এই কথা আমি যখন প্রথম বলি মান্নাদাকে, যেমন গল্প হচ্ছিল আমার বাড়িতে বসে, তো আমি বললাম এই গল্পগুলো। উনি বললেন, আপনি এগুলো লেখেননি? এমন লেখার ইচ্ছে আছে, কিছু কথা লিখেছি, বাকিগুলো লিখবো। লিখেছি, পরে লেখা হয়েও গেছে। এবং এখানে এদের এই অনুষ্ঠানে এসে আমার বলা হয়েছে একবার, আমি বলেছি সেই কথা, যে কাকা সম্পর্কে কি অসম্ভব শ্রদ্ধা মান্নাবাবু। আমি একদিন ওনাকে বললাম, তখন সবে ওর ওই মহাসিন্ধুর পার থেকে রেকর্ড হয়ে বেরিয়েছে। তো কি যেন পাশে বসে গিয়ে বললো যে হ্যাঁ আপনারা তো ওটা বেরিয়েছে এবারে, হ্যাঁ খবরদার খবরদার বলো না, ওটা কাকার গান। তখন আমি ওনাকে বললাম, আপনি যেটাকে কাকার গান বলছেন সেটা এরকম একটা হয়েছিল। তখন উনি বললেন, চুনিলাল তোমার গানটা গাইছে। তুমি বললেন ওটা আমার গান, ওটা আপনার গান। মানে এটা অরিজিনাল কম্পোজার কে কি করেছেন সে ডিএল রায়ের কথা কেউ বলছে না, এর গান আর ওর গান। অর্থাৎ একটা গান একজন শিল্পীর কখন হয়, যখন সেই শিল্পী সেই গানটাকে এমন একটা চরিত্র, এমন একটা চারিত্র, এমন একটা উচ্চতায় দিয়ে নিয়ে যান। যেমন আমরা অনেক গানই বলি, সুচিত্রার গান, আসলে তো রবীন্দ্রনাথের গান। আমরা বলি সুচিত্রার গান, কণিকার গান, জজদার গান, হেমন্তর গান। এটা কেন হয় যে এক একটা কণ্ঠে এক একটা গান এমনভাবে ধরা থাকে, তখন আমরা কে সুর দিয়েছেন, কে লিখেছেন এই নিয়ে আমরা ভাবি না। আমরা তখন যে গাইছেন, এবং রেকর্ডে থাকলে তো রেকর্ডের কথা বলি। মান্নাবাবুর যেটা অপূর্ব দেখেছিলাম,
যে সারা জীবন আমি যতবার ওনাকে দেখা হয়েছে, গল্প হয়েছে এখানে ওখানে সেখানে, উনি কিন্তু সবসময় কাকার গল্প করতেন। আর উনি যেহেতু জানতেন, ওই ঘটনাটা আমি বলেছিলাম, ওনার বাড়িতে বসে তখন পাশে গৌরীপ্রসন্নবাবু বসেছিলেন, আর এই তবলার আমাদের হ্যাঁ হ্যাঁ রাধাকান্তবাবু বসেছিলেন আর ইয়ে ছিলেন এই রাধা। ওরা তখন সেটা যে বছরের কথা বলছি, সে বছর ওই সময় ইয়েটা হবে, কি বলে, পুজোর রেকর্ডিংটা হবে, তার জন্য ওরা একটা জটা করেছিলেন। কিন্তু আমাকে আনন্দবাজারকে পাঠিয়েছিল যে ওনার সঙ্গে একটা কথা বলে ওনার কী কী চিন্তা ভাবনা আছে সেগুলো শুনে আসতে। তাই আমি ফোন করাতে, হ্যাঁ চলে আসুন, আমার যদিও একটা রিহার্সাল আছে, আপনি চলে আসুন। তো আমি গেলাম, ওনার সেই নিচের ওই ঘরটাতে ফরাস করা, তো বসে আছেন সব তাকিয়ে তাকিয়ে দিয়ে, পাশে ইয়ে বসে আছেন। তো এই কথাটা আবার উঠল যে জানেন তো, উনি কেন জানি না আমাকে কখনো তুমি বললেন না। উনি জানেন আমি অনেক ছোট থেকে বয়সে, এবং আমি ওনাকে এত শ্রদ্ধা করি সেটা উনি জানতেন অবশ্যই, কিন্তু কেন জানি না। আর ওনার একটা ছোট্ট একটা অভিলাষ ছিল, সেটা হলো না। আমি যেহেতু হেমন্তবাবুর সঙ্গে ওনার কথা শুনে শুনে আমার গানের স্বরলিপি বইটা লিখেছিলাম, ওনার আত্মজীবনীমূলক গান বইটা, ওনার খুব ইচ্ছে ছিল, আমি বলেও ছিলাম কয়েকজনকে যে শঙ্করলাল যদি ওটা করে তাহলে আমি আমার একটা জীবনী করতে চাই। তো সেটা আমি রাজিও ছিলাম, কিন্তু আমাকে যেতে হতো ওখানে গিয়ে। তখন উনি বম্বেতে মেনলি থাকতেন, কখনো কখনো ব্যাঙ্গালোরে। তা আমাকে বলেছেন বম্বেতে যদি আসে একটু লম্বা সময় দিতে পারবো, কারণ ও তো করলে খুব অনেক দিন ধরে করবে। তো সেটা আমি পেরে উঠিনি। তো একটি ছেলে পরে করেছিল, আমি যে জলসা ঘরে বলে বইটা বেরিয়ে হচ্ছে, আমাদেরই আনন্দবাজারে একটি ছেলে করেছে। তো আমার মনে আছে সে সময় আমি গেলাম ওই আনন্দ লোকের জন্য একটা লেখা করতে, তো বসে আছেন ওরা। তা আমি তখন বললাম যে এবার কি গান করছেন। উনি বললেন শুনুন তাহলে একটু, বলে গাইতে শুরু করলেন এত সুন্দর। তারপরেই বললেন ওদিকে তাকিয়ে, হ্যাঁ তো বলিয়া এই ধর 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 ধর। আমার একটা অদ্ভুত লেগেছিল ব্যাপার, উনি, আমি জানি না সেটা ওর কাছের মানুষ গৌতম হয়তো আরো বলতে পারবে, ও তো একটা গোটা বই লিখেছে ওনাকে নিয়ে, মান্না দিয়ে বলে, অনেক হয়তো একটু আগে বললো 24-25 বছর ওরা একসঙ্গে করেছে। তো গৌতম আরো বলতে পারবে। আমার যেটা একটা জিনিস মনে হলো, উনি গানের কবিতা নিয়ে খুব মাথা ঘামাতেন। এটা কিভাবে বললে এই লাইনটা ঠিক বেরোবে। বলছেন গৌরী, আচ্ছা তুমি যে গানটা এবারে করেছো, তুমি যে গানটা করেছো ওকে শুনিয়ে দাও তো এই কথাগুলো। তো গৌরী ওটা ইয়ে করলেন, হ্যাঁ। তারপরে হঠাৎ করে হারমোনিয়াম ধরে বলেন তাহলে এবার কিরকম সুর এসছে একটু দেখুন, বলে গাইতে শুরু করলেন। কি অপূর্ব, কি অপূর্ব। মানে একটা কবিতাকে, যেটা আমরা সবসময় রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলি, একটা কবিতাকে গান করা যে কি জিনিস, এটা রবি ঠাকুর দেখিয়ে গেছেন। রবীন্দ্রনাথ নিজে বলতেন যে আমার কথা আগে আসে। উনি সুরকে কখনো প্রাধান্য দেননি ওনার জীবনে, কথা আগে আসে তারপর সুর আসে। যার জন্য রাত্রিবেলা একটা কবিতা এসে লিখে ফেলেছেন, তো রাখতে শুরু করতেন, এই আয় 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 করে বসে ভাইপোকে এসে এটা কিছু করা যায়, এই সুরটা এভাবে করি এভাবে করি, আর উনি বসে বসে নোটেশন করতেন। এসব চলতো, এই ঘটনাগুলো প্রচুর আছে। আজকে এত সময় কম, আমি ওইসব বিস্তারিত বলতে যাব না। যেটা কথা হচ্ছে, রবীন্দ্রনাথ এই কথার জিনিসটা, এই যে কবিতার জিনিসটা, ওই কবিতাটা যখন বলা হচ্ছে তার মধ্যে সুর পেয়ে যেতেন, সুর খুঁজে ফেলতেন। একই জিনিস আমি দেখেছি মান্নাবাবুর। আর কিরকম বলি, এটা গৌতম জানবে, সেটা উনি জানতেন। তো আমি হেমন্তবাবুর খুব কাছাকাছি মানুষ এবং ওনার সঙ্গে বই করেছি, আমাকে বলতেন হেমন্তবাবুর ব্যাপারটা জানেন তো কি। আমি বললাম কি, বলে একটা গলা, কি গলাটা যখন
সিনেমাতে আপনি দেখছেন আসছে স্ক্রিনে, পুরো স্ক্রিনটা খুলে যাচ্ছে, পুরো স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে, গলার এমন একটা চমৎকার একটা ভাব, উনি তো ওইখানে মেরে দিয়েছেন সবকিছুকে। তাই আমি বললাম আপনার হবে কি কম কিছু। তখন হেসে একদিন বলেছিলেন, আমার মনে হচ্ছে এরকম প্রায়ই হতো, মাঝে মাঝেই হতো, তো হেসে একদিন বলেছিলেন, আমার কায়দাটা কি জানেন তো, আমার কায়দাটা হচ্ছে গিয়ে এই কথাটাকে কথাটাকে সুর দিয়ে পেঁচানো। ঠিক এই কথাটা, আমার কথাটাকে সুর দিয়ে, মানে খারাপ অর্থে বলছেন না, পেঁচানো মানে হচ্ছে গিয়ে তার থেকে রস বার করে আনা, কথার রসটাকে সুরে বার করে আনা। কি সুন্দর কথা। আমি বারবার বলি এই কথা যখনই আলোচনায় ওরা সম্পর্কে, যে সুর কি করে, কিরকম লোক একটা, আপনি ভাবুন আমান আলী খান, তার কাছে উনি শিখেছেন, কাকার কাছে তো শিখেছেন। আমান আলী খান কি? আমান আলী খান হচ্ছেন গিয়ে যার কথা, যার সুর উনি ভাবতেন আমির খান সাহেব। আমান আলী খান সুর নিয়ে আমির খান সাহেব ভাবতেন। আমির খান সাহেবের উপর আমি একটু কাজ করেছিলাম, সে সময় লিখেছিলাম অনেকগুলো জিনিস, আমার আত্মজীবনী তো ওর কথা লিখেছি সবিস্তারে। তো সে আমার মনে আছে, খান সাহেব আমাকে একদিন বললেন কথায় কথায়, আমি বললাম যে আপনি আপনি কাদের কাছে শিখেছেন? উনি বললেন দেখো আমার তো সেরকমভাবে গুরু, আমি বলি ইন্দোর ঘরানা। ইন্দোর ঘরানা বলতে কিছু ছিল না, আমাকে দিয়ে হয়েছে ইন্দোর ঘরানা। কিন্তু আমি বলতে পারতাম অনেক কিছু, অমুকের ঘর তমুকের ঘর, কিন্তু আমি বলি না। তার কারণ হচ্ছে গিয়ে তার জন্য একটা সাংঘাতিক ক্ষমতা দরকার, সে তার ভেতরে ঢুকে তার নিচোড় বার করে আনা। আমি বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু পেয়েছি। তখন আমি বললাম যে আমানত আলী খানের কথা আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, বেহরে ওয়াহিদ খান, বেহরে ওয়াহিদ খান কানে শুনতে পেতেন, আমি যেটা বেহরে বলতেন, ওয়াহিদ খান সাহেব, ওয়াহিদ খান সাহেব অসাধারণ, ওরকম গুণী গায়ক, পণ্ডিত গায়ক হয় না। আমির খান সাহেব তার বাড়িতে গিয়ে তার মেয়ের সঙ্গে বসে বসে গল্প করতেন, মানে সময় কাটাতেন, কিন্তু তা নয় আসলে। ওই খান সাহেব উনি বলেছেন আমি কোনো শিষ্য করব না, কাউকে শেখাবো না, অথচ আমির খান সাহেবের চেষ্টাই হলো তা ওর গান কিছু তোলা, ওর ওই স্লো মানে ধিমা খেয়াল কি করে করতে হয়, সেই তত্ত্বটা বার করতে হবে। তো ওই শুনে 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 ওর বাড়ির মেয়ের সঙ্গে গল্প করছেন, আড্ডা মারছেন, আসলে গানটা রয়েছে ওইদিকে, সব শুনছেন। তা আমরা এই গল্পগুলো করতাম। তো উনি বলতেন দেখো, দেখুন একটা জিনিস বলি আপনাকে, গান ঠিক গাওয়া সব সময় হয় না। কেন? বলে গানটাকে ধারণ করতে হয়, ভেতরে যদি থাকে ওটাকে ধরে রাখতে পারেন, তাহলে সেই গানটা কখনো কখনো ছিটকে ছিটকে বেরোবে। গাওয়া আমরা বলি গলা থাকলে গাওয়া যেটা হয় না। আপনার উস্তাদি গলায় হতে পারে, কিন্তু আপনি আমির খান সাহেব হবেন না, আপনি বড় গলা মালিক হবেন না। গলা আপনার হতে পারে, অনেক রকমই হতে পারে। যাই হোক, আরেকটা কথা বলি, যেটা সময়ের ব্যাপার আছে না? হ্যাঁ, সময়ের হ্যাঁ হ্যাঁ, আর 2 মিনিট সময় দিন তাহলে। হ্যাঁ, তো উনি বলতেন গাওয়া আর ধারণ করা, এটা আমার ইচ্ছা আছে লেখার। আমার উনি আলোচনা করি, আমার গিন্নিকে একদিন বলছিলাম যে এই মান্নাবাবুর ওখানে যাবো, মান্নাবাবুর ব্যাপারগুলো বলে তুমি গল্পগুলো বলবে, তুমি আমার বাড়িতে বলো, অনেককে বলো, আমি শুনি, আমাকেও বলো, এই গল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। তো এবার ইচ্ছা আছে গল্পগুলো লিখেও পৌঁছে। তো অনেক গল্প রয়েছে, একটা গল্প না বললেই নয়। মান্নাবাবু যে প্রশংসাগুলো করতেন ভেতর থেকে করতেন। আমি অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি, মানে উঠেছি বসেছি সময় কাটিয়েছি, সবাই কিন্তু মনের কথা মুখে বলেন না। মান্নাবাবুর কিন্তু একটা অদ্ভুত গুণ ছিল, একটা সত্যিকারের যাকে বলা যায় সাত্ত্বিক পুরুষ, ভেতরে এবং মন এবং বাইরে এত পরিষ্কার ছিল যে উনি অনেক কথা আমি ইন্টারভিউতে পড়েছি, এখানে ওখানে পড়েছি, ওনার কথা তুলে তুলে যারা করেছে মনে হচ্ছে ওকে ছোট করছেন, তাকে ছোট করছেন, মুখের দুমদাম বলে দিচ্ছেন। ওই দুমদাম বলাটা কিন্তু জাস্ট ওই বলার জন্য বলা, তার বেশি কিছু নয়। মনে ক্ষোভ বা অন্যরকম অভিমান পুষে যে বলা তা কিন্তু নয়, মন এবং খুব পরিষ্কার একেবারে। ওনার সবচেয়ে বড় রাইভাল যদি বলতে হয় হেমন্ত মুখোপাধ্যায়।
ওনার সঙ্গে কত গল্প হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, আমি কখনো কোনো একটা শব্দ শুনিনি যেটা কুড বি কনসিডার্ড এ স্লার, না। আর শেষ কথা বলি, আজকে একটা অদ্ভুত দিন। সলিলদার গান যেসব উনি গেয়েছেন সেইগুলো আজকে চর্চা করা হবে। তাহলে তার আগে একটা বলি, সলিলদার সঙ্গে ওনার সম্পর্ক আর্লি 50s থেকে, কিন্তু সব হিন্দি গান, হিন্দি সিনেমার গান। এটা অদ্ভুত ব্যাপার ওনার জীবনে ঘটে গেল যে যে সলিল চৌধুরীর গান উনি হিন্দিতে গাইছে সব দুর্দান্ত দুর্দান্ত গান। তিনি কিন্তু ওকে বাংলা বেসিক রেকর্ডে গাওয়াচ্ছেন না। পুজো সংখ্যা যে সব রেকর্ড তখন বেরোয় তাতে কিন্তু ওকে গান গাওয়াচ্ছেন না। উনি হেমন্তদাকে গাওয়াচ্ছেন, উনি শ্যামলবাবুকে গাওয়াচ্ছেন, কিন্তু ওকে গাওয়াচ্ছেন না। সেই বাংলা গানের ঝড়টা শুরু হলো আর্লি 60s, একের পর এক এইসব গান একটু পরে আপনারা শুনতে পাবেন। কি অপূর্ব গান, কি অপূর্ব গান, সব একের পর এক শুরু হলো। এটা কেন হলো আমি জানি না। 60s হলো, 70s পর্যন্ত গেল। আর একটা জিনিস বলি, এই শেষ কথা একেবারে, সেটা হলো সুরকারের থেকে গান কেড়ে নেওয়ার একটা ক্ষমতা ওনার ছিল। সুর যিনি করেছেন, তার সুরই রাখা হয়েছে, কিন্তু এমন একটা চেহারা এসেছে গানে যেটা কমপ্লিটলি মান্না দে। এটা কখন হয়? এটা হেমন্তদারও ছিল। হেমন্তদা অন্যের সুরে গান গেয়েছেন, কিন্তু শুনলে মনে হয় যেন হেমন্ত গাইছেন, হেমন্তর গান, মানে হেমন্তদাই যেন সুর করেছেন। এটা মান্নাও ভীষণ ছিল। কত গান, কি গান! আমি যে জলসা ঘরে, অনিল বাগচি মশাইয়ের একটা সেরা গান। একদিন আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল, তখন আমি বললাম যে এটা তো আমরা মেরে মেহবুব ছবিতে এই গানটা আমরা পেয়েছি, মেরে মেহবুব তুঝে। বলে হ্যাঁ, ওটা হিন্দিতে আছে, বাংলাতে অনিলদা করলেন, কি সাংঘাতিক গান। কিন্তু গানটা থেকে গেল কিন্তু মান্নাবাবুর জন্য। এমন একটা অসাধারণ প্রজেকশন, এমন একটা প্লেসমেন্ট অফ সাউন্ড আর ওয়ার্ডস, ভাবা যায় না। আমি আর কিছু বলবো না, কারণ বলতে গেলে চলতেই থাকবে। এগুলো লিখে ফেলাই ভালো, কোনো এক সময় সুযোগ নিয়েই আমি এটা করতে চাই। তার কারণ হচ্ছে সলিল এবং মান্না, এটা একটা অদ্ভুত বিষয় আমার কাছে। আমি লিখেছি, এমনি করেছি, আলাদা ডাইরেকশনে, একটা আলাদা ফোকাসে যদি করা যায় খুব ভালো হয়। আর মান্নাবাবুর যাবতীয় গল্প যেগুলো আমার কাছে জমা রয়েছে, বলি, আমার গিন্নি বলে তুমি এগুলো লিখে ফেলো, এই গল্পগুলো মানুষ শুনতে চায়, লিখে ফেলবো একদিন। নমস্কার। হয়তো কথার মাঝে বাধা পড়ল, কিন্তু উপায় তো ছিল না। আজকে 15টি গান এবং 8টি নৃত্যনাট্যের গান, মোট 23টি গান নিয়ে একটি গবেষণামূলক অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করবেন মান্না দে সঙ্গীত একাডেমির সদস্যবৃন্দ। তবুও যতটুকু পেলাম, অনেকখানি পেলাম। মাননীয় শঙ্করলাল ভট্টাচার্য মহোদয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের হাতে সময় খুব অল্প, কারণ আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব, কিন্তু মান্না দে সঙ্গীত একাডেমির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শুভেচ্ছা জানাবেন নিশ্চয়ই। তিনি উপস্থিত আছেন, আমি দেখেছিলাম। মাননীয় পণ্ডিত স্বপন সেন, আমি যদি থাকেন তিনি একবার মঞ্চে আসবেন। আমাদের মান্না দে সঙ্গীত একাডেমির মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তিনি সবার জন্য শুভকামনা জানাবেন। তারপরেই কিন্তু আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান শুরু করব। স্বপনদা কি আছেন? বোধহয় নেই। তাহলে আমরা এই পর্বের আপনাদের অনুমতি নিয়ে এবং মাননীয় সভাপতি সম্পাদক তাদের অনুমতি নিয়ে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ তাদের দুজনকে নমস্কার জানিয়ে আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করলাম। চলে যাচ্ছি পরের পর্বে। যে কথা বলছিলাম, যে কিছু কথা, আর প্রথমে 15টি গান
তার সম্ভার নিয়ে আপনাদের সামনে আসবেন মান্না দে সঙ্গীত একাডেমির সদস্যবৃন্দ, তারা আসবেন।